সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজিজ আহমেদ কলেজের পক্ষ থেকে আজকে ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আর আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ ইবাদুল হক, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, আজিজ আহমেদ ডিগ্রি কলেজ, মুরাদিয়া দুমকি, পটুয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধারাবাহিক ক্লাসে গত ক্লাসে আমি তোমাদেরকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। এই আলোচনার আজকের বিষয় হবে শিল্প সংক্রান্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিল্প কি আগে আমাকে জানতে হবে শিল্প কাকে বলে। সাধারণ অর্থে শিল্প বলতে সেবা ও উৎপাদন এর কাজকে সাধারণত শিল্প বলে। সেবা এবং উৎপাদন সংক্রান্ত কাজকে আমরা সাধারণত শিল্প বলে থাকি। একটু আমরা লক্ষ্য করি যে মানুষ স্বভাবতই কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। মানুষ তার প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদসমূহ সংগ্রহ করে, এর রূপগত পরিবর্তন সাধন করে, মানুষের ব্যবহারের উপযোগী পণ্যে রূপান্তরিত করে। এই রূপান্তর প্রক্রিয়ার নামই হচ্ছে শিল্প। সহজ কথায় আমরা যদি বলতে পারি যে সাধারণত প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদসমূহ সংগ্রহ করে, এর রূপগত পরিবর্তন সাধন করে উপযোগ সৃষ্টি করাই হচ্ছে শিল্পের কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিল্পের কিছু বৈশিষ্ট্য জানব। আমরা একটু বোর্ডকে লক্ষ্য করব। বোর্ডকে লক্ষ্য করে আমরা শিল্পের কতগুলো বৈশিষ্ট্য পাই, যার মধ্যে রয়েছে উৎপাদনকারী শাখা, রূপগত উপযোগ সৃষ্টি, অধিক মূলধন, কেন্দ্রীভূত কর্ম, বিলম্বে ফল লাভ, খনিজ সম্পদের নিষ্কাশন করা, দেশ রক্ষা, জাতীয় আয় বৃদ্ধি, শিল্প পণ্য উৎপাদন এবং জীবনযাত্রার মান উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উৎপাদনকারী শাখা নিয়ে আলোচনা করব। শিল্প হচ্ছে একটি উৎপাদনকারী শাখা, যেখানে প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদসমূহ বা কাঁচামাল সমূহ সংগ্রহ করে এর রূপগত পরিবর্তন সাধন করা হয়। একটু উদাহরণ দিয়ে যদি লক্ষ্য করি, যেমন খনিজ থেকে আমরা যে সম্পদসমূহ পাই সেগুলো রূপগত পরিবর্তন করতে পারি। যেমন লোহা, সেটা তাকে রূপান্তর করে আমরা বিভিন্ন আসবাবপত্র, তারপর নির্মাণ সামগ্রীর জন্য রড ইত্যাদি আমরা এই লোহা থেকে পেয়ে থাকি। এরপরে আছে আমরা যদি প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদ, যেমন তুলাকে এর রূপগত পরিবর্তন সাধন করে সুতায় পরিণত করা হয়। সুতাকে আবার বিভিন্ন বস্ত্রশিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আমরা অনায়াসেই বুঝতে পারি এটা হলো উৎপাদনকারী একটি শাখা। 2 নম্বরে আমরা দেখি রূপগত উপযোগ সৃষ্টি। শিল্প সবসময় তার রূপের পরিবর্তন সাধন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যের রূপান্তর কার্যক্রম পরিচালনা করে। কারণ হলো প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদসমূহ সরাসরি আমরা কিছু কিছু ভোগ করতে পারি। অধিকাংশ ক্ষেত্রেই এর ব্যবহার উপযোগী করতে হলে এর রূপের পরিবর্তন করা প্রয়োজন, তা না হলে এটা ব্যবহার অনুপযোগী হয়। তাই শিল্প আরেকটি কাজ হলো এর রূপগত পরিবর্তন সাধন করা। এরপরে আমরা লক্ষ্য করি অধিক মূলধন। আমরা শিল্পের ক্ষেত্রে আমাদের অধিক মূলধনের প্রয়োজন হয়। যে কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা স্থাপনে আমাদের অধিক মূলধন প্রয়োজন। শিল্পকে আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি: ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে মূলধন নির্ধারণ করা আছে 50 লাখ থেকে 3 কোটি। 50 লাখ থেকে 3 কোটি। মাঝারি শিল্পের জন্য দেওয়া আছে 3 কোটি থেকে 10 কোটি এবং বৃহৎ শিল্প বা ভারী শিল্পের জন্য নির্ধারণ করা আছে 30 কোটি থেকে অধিক। অর্থাৎ এখানে আমরা বলতে পারি
যে তিনটা শিল্পের জন্য আমাদের তিন ক্যাটাগরি মূলধনের কথা উল্লেখ করা রয়েছে। তাই শিল্প বা শিল্প স্থাপনের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে এবং এখানে অধিক মূলধন বিনিয়োগ করতে হবে, যা তিনটি মাত্রায় সীমাবদ্ধ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরের আলোচনা করি কেন্দ্রীভূত কর্ম। শিল্প কারখানা একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয়, যেখান থেকে সমগ্র এরিয়ায় আমার পণ্য বা সেবা সামগ্রী পৌঁছে দেওয়া হয়। নির্দিষ্ট একটা স্থানে বসে এই শিল্পে তার রূপগত পরিবর্তন সাধন করে। এটি একটি কেন্দ্রীভূত কর্ম, যেখানে কাজ এক জায়গায় বসে কর্ম সম্পাদন করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। এরপর আমরা লক্ষ্য করি বিলম্বে ফল লাভ। শিল্প কারখানা একটি বড় আকৃতির বিষয়, অর্থাৎ এখানে কাঁচামাল সংগ্রহ, যন্ত্রপাতি সংগ্রহ, তারপরে লোকবল নিয়োগ, স্থাপনা তৈরি ইত্যাদি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই শিল্পে প্রথমেই মালিকগণ বা শিল্প উদ্যোক্তাগণ প্রথমেই তারা মূলধন বিনিয়োগ করে তার থেকে মুনাফা আশা করতে পারে না। কারণ এই কর্মপ্রক্রিয়া সম্পাদন করার পর তার থেকে যখন জনগণ বা ভোক্তার কাছে পণ্য সামগ্রী পৌঁছবে এবং তারা এটি হাত বদল করবে, এরপর এ থেকে আমরা মুনাফা আশা করতে পারি। তাই এটি একটি দীর্ঘ সময়ের ব্যাপার, তাৎক্ষণিকভাবে এখান থেকে ফল লাভ করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে খনিজ সম্পদের নিষ্কাশন। প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদের কথা আমরা বলেছিলাম যে খনিজ থেকে আমরা তেল, গ্যাস বা অন্যান্য খনিজ দ্রব্য এগুলো যখন তার রূপের পরিবর্তন করা হয় বা এটা ব্যবহার করে অন্যান্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, এটাই একটা নিষ্কাশন প্রক্রিয়া। এরপরে আমরা দেখব দেশ রক্ষা। শিল্প হলো একটা দেশের প্রাণস্বরূপ। যেই দেশের শিল্প কারখানায় যত উন্নত, সে দেশ তা আর্থিকভাবে তত সচ্ছল হয়। তাই একটা দেশকে শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত করতে হলে শিল্পের কোনো বিকল্প নেই। যে দেশ যত শিল্পে উন্নত, সেই দেশ তত উন্নত। তাই আমরা লক্ষ্য করব যে দেশকে রক্ষার জন্য শিল্প উদ্যোক্তার প্রয়োজন এবং আমাদের দেশে যত বেশি ভারী শিল্প স্থাপন করা যাবে, আমাদের দেশ তত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি স্থাপন করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে জাতীয় আয় বৃদ্ধি। এটা স্বাভাবিক কথা। যখন সাধারণত একজন শ্রমিকের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য তার যেমন অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন, সে যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তখন সে এটা বিনিয়োগ করতে অভ্যস্ত হবে এবং বিনিয়োগের মাধ্যমে সে যখন ভারী শিল্পর মাধ্যমে চলে যাবে, তখন আস্তে আস্তে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এর সুফল পেতে থাকবে এবং তার জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বাড়তে শুরু করবে। এরপর আমরা লক্ষ্য করব যে শিল্প পণ্য উৎপাদন। এখানে বলতে শিল্পে উৎপাদিত পণ্যসমূহ আবার অন্য কোনো শিল্পের কাঁচামাল হিসাবে এগুলো ব্যবহৃত হয়, এটাই হলো শিল্প পণ্য উৎপাদন। অর্থাৎ প্রাকৃতিক সম্পদসমূহ সংগ্রহ করে এর রূপগত কিছু পরিবর্তন করে যদি আমরা আবার অন্য শিল্পের এটা কাঁচামাল হিসাবে ব্যবহার করতে পারি। যেমন আমি আগেই বলেছিলাম যে তুলা, প্রকৃতি প্রাপ্ত সম্পদ তুলা, অর্থাৎ তুলা প্রাকৃতিক সম্পদ গাছ, তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করা হয়। এই তুলাকে যদি শিল্পের মাধ্যমে সুতায় পরিণত করা হয়, সেই সুতা আবার বস্ত্র শিল্পের জন্য কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব জীবনযাত্রার মান বৃদ্ধি বা মান উন্নয়ন। যে কোনো রাষ্ট্রের জন্য যেই দেশে যত শিল্প কারখানা স্থাপিত হবে, তত সেই দেশ আর্থিকভাবে সমৃদ্ধি স্থাপন করবে এবং আমরা আগেও আলাপ করেছিলাম। তাই যত শিল্প কারখানা স্থাপিত তত জাতীয় আয় বাড়বে, আর জাতীয় আয় যতই বাড়তে থাকবে ততই আমাদের জীবনযাত্রার আমূল পরিবর্তন সাধন হবে। যদি একটু উদাহরণ দিয়ে লক্ষ্য করি, একজন দিনমজুর সে যদি তার দৈনিক শিল্পে কাজকর্ম করে, তার থেকে একটি ভালো পয়সা ইনকাম করতে পারে বা আহরণ করতে পারে, সে যদি তার একটি কুড়ে ঘর থাকে সেটাকে সে পরিণত করবে টিনের ঘর, টিনের ঘর থেকে আবার সেটাকে সে
ইটে বা দালান তৈরি করতে পারে। এভাবে সে তার জীবনযাত্রার আমূল পরিবর্তন সাধন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখলাম যে শিল্পের কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করলাম। আমরা ভালোভাবে এটা, যদি তোমাদের কাছে বই থাকে হাতের কাছে, বইয়ের সাথে একটু মিলিয়ে নিলে এর সমাধান আরো সহজেই হয়ে যাবে। আর যদি বইয়ের সাথে মিলাতে নাও পারো, আমার এই কথাগুলো একটু খেয়াল করলেই তোমরা এটা বুঝতে সক্ষম হবে। তাহলে এরপরে আর কথা না বলিয়ে আমরা পরবর্তী অংশে চলে যাব। এখন আমরা জানবো যে শিল্পের কিছু প্রকারভেদ রয়েছে। আমরা বইকে লক্ষ্য করি, শিল্পের প্রকারভেদকে আমরা প্রথমে দুভাগে ভাগ করতে পারি, প্রাথমিক শিল্প এবং গৌণ শিল্প। প্রাথমিক শিল্পকে আবার আমরা তিন ভাগে ভাগ করি, কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। আর গৌণ শিল্পকে আমরা আবার তিন ভাগে ভাগ করি, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশন শিল্প। আর উৎপাদন শিল্পকে আবার আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, বিশেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াজাতকরণ শিল্প, সংযোজন শিল্প, সংযুক্তি শিল্প। এখন আমরা প্রাথমিক এবং গৌণ শিল্প সম্পর্কে আলোচনা করব। প্রাথমিক শিল্প সম্পর্ক এটা হলো প্রকৃতি হতে সম্পদসমূহ সংগ্রহ করে এর রূপগত ও পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার প্রক্রিয়াই হচ্ছে কৃষি প্রাথমিক শিল্প। এই প্রাথমিক শিল্পের মধ্যে রয়েছে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। অর্থাৎ এই শিল্পটা এটা প্রকৃতি থেকেই সংগ্রহ করতে হয়, আর প্রকৃতি প্রাপ্ত সম্পদ সমূহ এগুলো হয়, যেমন কৃষি, প্রজনন, নিষ্কাশন। কৃষি কাজের জন্য ব্যবহৃত শিল্প কৃষি শিল্প। প্রজনন শিল্প হলো যে এই শিল্পের মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি করা, যেমন হ্যাচারির কথা, যদি মাছের হ্যাচারির কথা বলি, তারপর পোল্ট্রি শিল্পের কথা বলি, তারপর গরুর খামারের কথা বলি। অর্থাৎ একটি থেকে আরেকটি, তার থেকে আরো বেশি, তার থেকে আরো বেশি, অর্থাৎ প্রজননের মাধ্যমে এই শিল্প, অর্থাৎ প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে যে শিল্পটা স্থাপিত হয় সেটি হচ্ছে প্রজনন শিল্প। এর পাশে নিষ্কাশন শিল্প। আমরা বলেছিলাম খনিজ সম্পদ, খনি থেকে সংগ্রহ করে সেই সম্পদ সমূহ তার যদি রূপগত পরিবর্তন করা হয়, যেমন আমরা খনি থেকে তেল পাই, এই তেলটাকে আমরা নিষ্কাশন বা এই তেলটাকে আমরা পরিশোধন করে বিভিন্ন প্রকার তেলে রূপান্তর করতে পারি, যেমন নিয়ন বা নিয়ন গ্যাস, অকটেন, তারপরে আছে ডিজেল, মোবিল, কেরোসিন ইত্যাদি ইত্যাদি অন্যান্য। এইটার নাম হচ্ছে নিষ্কাশন। এরপরে আছে গৌণ শিল্পের মধ্যে আছে উৎপাদন শিল্প। এই গৌণ শিল্প বলতে প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত সম্পদসমূহ যখন রূপগত পরিবর্তন করে অন্য শিল্পের কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে গৌণ শিল্প, যেমন উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশন শিল্প। এখন উৎপাদন শিল্পটা যে আমরা আগে বলেছিলাম যে খনিজ থেকে যে সম্পদ, তার ভিতরে যেমন লৌহের কথা, এই লৌহটাকে আমরা প্রক্রিয়াজাতকরণ করে উৎপাদন কাজের জন্য আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, নির্মাণ কাজের জন্য ব্যবহার করতে পারি, এবং পরিশেষে এটা সেবা হিসাবে ব্যবহৃত হয়। যখন এটা মানুষের কোনো উপকার আসে, মানুষ যদি এটা থেকে উপকৃত হয়, তাহলে সেটাই সেবা হিসাবে পরিণত হয়। এই সেবা শিল্পের মধ্যে আমরা ধরতে পারি যেমন ঔষধ শিল্প, এই প্রকৃতিতে ভেষজ জিনিসগুলো সংগ্রহ করে, রূপগত পরিবর্তন করে, এর থেকে কাঁচামাল সংগ্রহ করে যখন ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, এই ঔষধ শিল্পের ঔষধের কাঁচামালগুলো আবার যখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বা রোগ নিরাময় করার জন্য যখন এটা ব্যবহৃত হয়, তখন এটা সেবা শিল্প হিসাবে পরিগণিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আরো কিছু রয়েছে বিশেষণ শিল্প, যৌগিক শিল্প, সংযোজন শিল্প, সংযুক্ত শিল্প। এগুলো আমাদের তেমন গুরুত্বপূর্ণ না। আমরা মূলত এই প্রাথমিক শিল্প এবং গৌণ শিল্প সম্পর্কে আমরা ধারণা নেব, এবং এর যে ছয়টি আছে এই ছয়টি বিষয়ের দিকে আমরা একটু ভালো খেয়াল করবো। তাহলে তোমরা যে সৃজনশীল যে প্রশ্নগুলো আসবে, এর থেকেই এর সমাধান আমরা করতে পারবো। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই অনলাইন ক্লাসে আমি দুইটি বিষয়কে তোমাদেরকে সামনে উপস্থাপন করেছি। একটি হলো শিল্পের বৈশিষ্ট্য, আর একটি হলো শিল্পের প্রকারভেদ। এইগুলো একটু ভালো করে খেয়াল করবে এবং বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে, তাহলে তোমরা ভালো উপকৃত হবে। পরিশেষে তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। তোমরা আমার জন্য দোয়া করবে। হয়তো বা কিছুদিনের মধ্যেই আমাদের সেই কলেজের স্বাভাবিক গতি ফিরে আসবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের এই শিক্ষার দিকে যথেষ্ট খেয়াল রেখেছেন। মাননীয় শিক্ষামন্ত্রীও এদিকে যথেষ্ট সচেতন রয়েছেন। অচিরেই হয়তোবা আমাদের কলেজে আগে প্রাণ চালিতগুলো আমরা ফিরে পাবো। সেই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আগের সময়ে আমরা ফিরে আসতে পারি, ততক্ষণ আমার এই ধারাবাহিক ক্লাসের সাথে তোমরা সংযুক্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনলাইন ক্লাসে শেষ করছি। ধন্যবাদ সকলকে।